আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, আজকে যারা উপস্থিত আছো তোমাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা যেহেতু সবার জন্য গুরুত্বপূর্ণ, তাই তোমরা সবাই আমাকে একটু জানাও যে আমার কত স্পষ্ট কিনা এবং আমার হোয়াইট বোর্ডের যে লেখাগুলো লিখছি সেই লেখাগুলো স্পষ্ট কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা সেই বিষয়গুলো একটু আমাকে জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারবো খুব শীঘ্রই। তাহলে তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটা আমাকে জানাও, সাউন্ডে বা দেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হলে সেটা আমাকে জানাও। তো তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা আজকের ক্লাসটা হচ্ছে লেকচার 10। আজকের ক্লাসে আমরা জানবো, আজকের ক্লাসে বিশেষ করে এর আগের যে বিষয়গুলো, স্পর্শহীন অনুভূতি। আচ্ছা, তুমি সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম, জিজ্ঞেস করছো কেমন আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপরে আচ্ছা, কয়েকজন কমেন্ট করেছো কিন্তু কমেন্টগুলো মনে হয় চলে গেছে এদিকে। যাই হোক, এখন মেহেদি হাসান বলছে অল ক্লিয়ার স্যার। ওকে, রাবিয়া বসরি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, এটা কি আমার এদিক দিয়ে প্রবলেম নাকি তোমার এদিকের প্রবলেম একটু বলো তো। জি স্যার, সব ক্লিয়ার আছে। আচ্ছা, কামরুল ইসলাম বলছো জি স্যার সব ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে বিশাল সিনহা বলছো স্যার এসে গেছি। ওকে, কে কোন জায়গা থেকে বলছো, কোন জেলা থেকে বলছো আমাকে একটু জানাও। কোন জায়গা, কোন বিশেষ করে জেলা বললে হবে। দেখি কোন জেলার মানুষ সবচেয়ে বেশি আছো। সুমাইয়া বলছো ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা তাহলে তোমাদের রেসপন্সের জন্য তোমাদের খুবই ধন্যবাদ। আজকের যে ক্লাসটা আমি নিব সেই ক্লাসটা হচ্ছে বৃত্ত। তোমরা সবাই জানো বৃত্ত হচ্ছে ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ বৃত্ত হচ্ছে শুধুমাত্র 2টা পার্ট, যেখানে সরলরেখা, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি যেটা 7ম অধ্যায়, তারপরে অন্তরীকরণ, যোগজীকরণ অর্থাৎ ক্যালকুলাস। এই 4টা অধ্যায় ইম্পর্টেন্ট এবং প্রচুর পরিমাণে পার্ট আছে এখানে, অনেকগুলো পার্ট আছে। সরলরেখায় আছে 8টা, তারপরে অন্তরীকরণে 9টা বা যোগজীকরণে বেশি। এভাবে মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোতে অনেক বেশি লম্বা চ্যাপ্টার। কিন্তু বৃত্ত হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা 2টা পার্ট, তবে এখানে আইটেমগুলো বেশি, মানে অনেক ধরনের ম্যাথ আছে, কিন্তু এই ম্যাথগুলো করতে তোমার মজা লাগবে। সেই হিসেবে আমি বলবো হচ্ছে বৃত্ত তোমরা অবশ্যই আনসার করবা যদি এইচএসসিতে আসে। তোমাদের শর্ট সিলেবাসে 2022 সালে যারা আছো তাদের শর্ট সিলেবাসে যেহেতু এই চ্যাপ্টারটা আছে, তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক, এখন আমি লেকচার 10-এ, এর আগে যে লেকচার 9 পর্যন্ত নিয়েছি সব লেকচারগুলো তোমরা ভালো করে দেখবা। আমার এই যে এখন যে গ্রুপ থেকে তোমরা দেখতেছো সেটার নামও গণিতের জানালা, আমার ইউটিউব চ্যানেলের নামও গণিতের জানালা। এই ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা আর বেল আইকন ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের পেতে কোনো ধরনের কষ্ট না হয়। তো বাকি ক্লাসগুলো কই পাবো? আচ্ছা ফারহাদ, তুমি বাকি ক্লাসগুলো পাবা হচ্ছে গণিতের জানালা ইউটিউব চ্যানেলেও পাবা, আর আমার এই গ্রুপে আমি অ্যানাউন্সমেন্টে সবগুলো লিংক দিয়ে দিয়েছি, সেখানেও পেতে পারো। আর এখানে আমার এই গ্রুপটাতেই সবগুলো লেকচার আছে। তো তোমাদের সবাইকে আচ্ছা, রাবেয়া বসরি হচ্ছে কুমিল্লা থেকে, কামরুল ইসলাম কিশোরগঞ্জ, বিশাল সিনহা হচ্ছে মৌলভীবাজার, সুমাইয়া সুলতানা মুন্সিগঞ্জ, সাইফ মৌলভীবাজার। আচ্ছা, কক্সেস বাজারের কেউ আছে আমার জেলা থেকে? আমার জেলা কক্সেস বাজার। তো অনেকে জানো আমার জেলা হচ্ছে সাগরের তীরের কক্সেস বাজার, এটা অনেকেই গেছো হয়তো ঘুরতে। তারপরে তৌহিদুল ইসলাম মেহেদি বলছো মাথিয়া, কিশোরগঞ্জ। আচ্ছা, আমার ইচ্ছা আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে সুন্দর যে জায়গাগুলো আছে সবগুলোতে যাবো ইনশাল্লাহ। তো তোমরা দোয়া করবা যাতে এই ইচ্ছাটা পূরণ হয়। তারপরে আমাতুল্লাহ আফিফা জেরিন বলছে আমি চট্টগ্রাম থেকে। ওকে, তোমাকে আমি এখন যে ক্লাস নিচ্ছি এখন আমি চট্টগ্রামে আছি। এটা হচ্ছে, তো আমার অনেকেই পরিচয় হয়তো অনেকেই জানো না, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথে অনার্স আর মাস্টার্স শেষ করছি। তো আর হচ্ছে আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, কিন্তু আমি থাকি হচ্ছে চট্টগ্রামে। তো এটাই হচ্ছে পরিচয় আপাতত।
তাহলে শহীদুল ইসলাম, আমি কক্সেস বাজার। এমডি সাইদ, আমি চট্টগ্রাম থেকে। বিশাল মৌলভীবাজার, সিলেট মৌলভীবাজারে মেবি আমি গেছিলাম। সিলেটে আমি বেড়াতে গেছিলাম, সিলেটের অনেক জায়গায়। বাকি ক্লাসগুলো স্যার ক্লিয়ার লেখা আছে না? ইউটিউব দেখছি স্যার, লেখা ঝাপসা দেখা যায়। আচ্ছা আচ্ছা, অনেক ক্লাসে হ্যাঁ লেখা ঝাপসা হয়ে যায়। আমার ওইদিকে আসলে অনেক ফোকাসিং এর কারণে হয়তো লেখা ঝাপসা হয়ে যায় কিছু কিছু ক্লাসে। তাহলে ওই ক্লাসগুলোতে আমি যেহেতু অ্যাকচুয়ালি ওইদিকে কেউ থাকে না, সে কারণে কিছু কিছু জায়গায় ব্লার হয়। সেখানে তোমাদের ওই জায়গাগুলো আমাকে একটু ডিনোট করে দিবা, স্পর্শহীন অনুভূতি। তুমি জাস্ট ওরকম কয়েকটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিও, তাহলে ওই লেকচারগুলো আমি পরবর্তী লেকচারে আমি ওই যে জায়গাগুলো কিছুটা ব্লার হয়েছে ওই জায়গাগুলো আমি কিছুটা হলেও তোমাদেরকে ওইটা রেসপন্স দিতে পারবে। ডিসাইড জিহান বলছে চট্টগ্রামে। আচ্ছা ওকে, তাহলে আমরা পড়া শুরু করে দিই। আমরা গতদিন যে লেকচারটা পড়ছিলাম, লেকচার 9, সেখানে ছিল টপিক 10, এবং টপিক 10-এ আমরা যে বিষয়টা জেনেছি সেটা হচ্ছে স্পর্শকের কিছু ম্যাথ করেছিলাম। স্পর্শক নিয়ে এখন পর্যন্ত 3টা, স্পর্শক আর অবিলম্ব নিয়ে 3টা লেকচার হচ্ছে 8, 9, 10। এখন 8-এ আমি বেসিক আইডিয়াটা দিয়েছি তোমাদের, 9-এ কয়েকটা ম্যাথ করিয়েছি, এবং 10-এ হচ্ছে এই স্পর্শকের ব্যবহার নিয়ে। তাহলে আমরা এখন টপিক 10টা স্টার্ট করে দিই। টপিক 10-এর আমরা যে আজকে কয়েকটা ম্যাথ করব, সেই ম্যাথগুলো আমরা একটু পরিচিত হয়ে নিই, তাহলে আমরা ক্লাস বুঝতে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আজকে আমাদের প্রথম যে ম্যাথটা করব, সেই ম্যাথটা হচ্ছে ওকে, এই ম্যাথটা মনোযোগ দিয়ে খেয়াল করো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথের এটা তোমাদের এইচএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার আসছে। সেজন্য এই ম্যাথটা মনোযোগ দিয়ে খেয়াল করো। পি কিউ, ঠিক আছে? পি কিউ হচ্ছে একটা বিন্দু, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তাহলে এই যে আগে আমরা বৃত্তটা এঁকে ফেলি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে পি কমা কিউ। তাহলে পি কিউ কেন্দ্র বিশিষ্ট হচ্ছে একটা বৃত্ত, তাহলে সেই বৃত্তের মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। আচ্ছা, এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় 0, 0 মূল বিন্দু দিয়ে যায়। বৃত্ত মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে তোমাকে যেটা জানতে চাওয়া হচ্ছে, অতিক্রম করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং প্রমাণ করো যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং আরেকটা পার্ট আছে, প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তটি স্পর্শক। প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তের স্পর্শক, সেটা প্রমাণ করতে হবে হচ্ছে স্পর্শক হচ্ছে px plus qy, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের প্রথম যে পার্টটা, ঠিক আছে, প্রথম পার্টটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তোমাদের মনে আছে যে আমি প্রথম দিকে যে লেকচারগুলো নিয়েছি বৃত্তের উপর, সেখানে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য তিনটা ওয়ে দেখছিলাম। সেই তিনটা ওয়ে তোমাদেরকে একটু স্মরণ করে দিই আমি। বৃত্তটির সমীকরণ ফার্স্টে নির্ণয় করতে বলা হচ্ছে, তাইলে এখানে কেন্দ্র যেটা আছে সেই কেন্দ্রটা হচ্ছে পি কমা কিউ, আর বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করি, এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তাহলে প্রথমে যদি আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করি, তাহলে আমাদের বৃত্তের যেহেতু কেন্দ্র দেয়া আছে, আমরা 2 নাম্বার যে অপশনটা আছে সেটা চয়েস করব। আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য 3টা অপশন আছে, ঠিক আছে? এগুলো তোমরা লেকচার 1, 2 এদিকে দেখে নিতে পারো। তাহলে 3টা অপশনের মধ্যে আমরা 2 নাম্বার অপশনটা চয়েস করব। 2 নাম্বার অপশন কখন আমরা নিই? যখন বৃত্তের কেন্দ্র দেয়া থাকে, ঠিক আছে? 2 নাম্বার অপশন হচ্ছে কখন আমরা ইউজ করব। আচ্ছা, আমি একটু প্রথম দুইটা বলি, তারপরও প্রথম যে সমীকরণ দিয়ে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি সেটা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c। তাহলে এখানে তোমার অজানা যে রাশিগুলো থাকে, অজানা রাশি হচ্ছে 3টা, g, f, c,
এই তিনটা অজানা রাশি, এই তিনটা অজানা রাশি পেতে হলে তোমাকে তিনটা সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। তুমি যদি যে কোনো ভাবে তিনটা সমীকরণ প্রতিষ্ঠা করতে পারো তাহলে খুব ইজিলি তুমি ওই তিনটা সমীকরণ সলভ করে আস্তে আস্তে GFC এর মান পেয়ে যাবে। তাহলে এটা একটা পদ্ধতি। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে যখন তোমার কেন্দ্র দেয়া থাকবে x মাইনাস, মনে করো কেন্দ্রটা হচ্ছে h কে, তাহলে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এখানে মনে করো কেন্দ্রটা হচ্ছে h, k, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই যে এই সমীকরণটা দিয়ে আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তো এখানে r টা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, r টা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, h এবং k হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো তোমরা সবাই জানো x আর y এর কোনো মান থাকতে হয় না, x আর y রয়ে যাবে সমীকরণে, কারণ যে কোনো সমীকরণে x এবং y কোনো না কোনো চলক থাকতে হয়। তাইলে এখন আমরা যদি সেকেন্ড এই অপশনটা চয়েস করি, কারণ সেকেন্ড অপশনটা আমরা বেছে নিয়েছি কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদের কেন্দ্র দেয়া আছে সেজন্য আমরা সেকেন্ড অপশনটা বেছে নিচ্ছি। সেকেন্ড অপশনে কেন্দ্রের পাশাপাশি আমাদেরকে ব্যাসার্ধটাও বের করে নিতে হয়। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই বৃত্তের জন্য আমরা যদি কেন্দ্র থেকে ওই যে এই মূল বিন্দু পর্যন্ত এটার দূরত্বটা নির্ণয় করতে পারি তাহলে এটাই হবে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে আমাদের যে বিষয়টা নাই সেটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমাদের ব্যাসার্ধটা যেহেতু নাই, সেই ব্যাসার্ধটা আমরা এই যে কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কি ব্যাসার্ধ, কেমন। তাহলে এই যে এই ব্যাসার্ধটা যদি তুমি পাও, তোমার কাছে কেন্দ্রও আছে, তোমার কাছে ব্যাসার্ধও আছে, তাহলে তুমি 2 নাম্বার যে অপশনটা 2 নাম্বার সমীকরণটা দিয়ে তুমি খুব ইজিলি বৃত্তের সমীকরণ নির্ণয় করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আমরা এই প্রথমে ব্যাসার্ধটা নির্ণয় করি। খেয়াল করে দেখো ব্যাসার্ধ r ইকুয়ালস টু কি হবে, ব্যাসার্ধ r ইকুয়ালস টু হচ্ছে রুট p মাইনাস 0 হোল স্কয়ার প্লাস q মাইনাস 0 হোল স্কয়ার। ওকে, এখন 0 p থেকে 0 চলে গেলে p হবে p স্কয়ার প্লাস কি হবে q স্কয়ার। ওকে, এখন দেখো তোমার কাছে এখন ব্যাসার্ধ আছে, তারপরে তোমার কাছে কেন্দ্রও আছে। যদি তোমার কাছে কেন্দ্র এবং ব্যাসার্ধ এই দুইটা থাকে তাহলে তুমি কি করো, ওই যে 2 নাম্বার যে অপশনটা আছে সেই অপশনটা দিয়ে আমরা এটার সমীকরণটা বের করে ফেলি, ঠিক আছে। তাহলে আমরা 2 নাম্বার অপশনে চলে যাই। 2 নাম্বার অপশনটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ যেহেতু দেয়া আছে, এখন ব্যাসার্ধ হচ্ছে রুট p স্কয়ার প্লাস q স্কয়ার। সুতরাং বৃত্তের সমীকরণ কেমন হবে, সুতরাং বৃত্তের সমীকরণ দেখো একটু বুঝে বুঝে পড়ো। আমি যেটা বলবো বুঝে বুঝে পড়বা, তাহলে কিন্তু তুমি একটা ম্যাথ জানলে পরবর্তী সব ম্যাথগুলো পারবে। তাহলে বৃত্তের সমীকরণ হবে x মাইনাস h, h মানে হচ্ছে প্রথমটা, x মাইনাস মানে ওই যে কেন্দ্রের বুঝ, কেন্দ্রের প্রথমটা x মাইনাস p হোল স্কয়ার প্লাস y মাইনাস q হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তো আমাদের কাছে তো ব্যাসার্ধ আছে, কেমন, তাহলে আমরা ব্যাসার্ধের মানটা লিখে দিই। এই যে x মাইনাস, এটাকে একটা কাজ করতে পারো, এই যে x মাইনাস p হোল স্কয়ার প্লাস y মাইনাস q হোল স্কয়ার ইকুয়ালস টু এই r এর মান আমরা কি জানি, রুট p স্কয়ার প্লাস q স্কয়ার, রুট p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে এটা হোল স্কয়ার করে দাও, যেহেতু r এর একটা কি আছে, হোল স্কয়ার আছে। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তো। 0p কোথা থেকে আসলো? আচ্ছা, এটা 0p না, এটা হচ্ছে pq। হ্যাঁ, এরকম কোয়েশ্চেন করবা, কোয়েশ্চেন করলে তাহলে আমরা খুব সুন্দরভাবে এখান থেকে। আচ্ছা, কোয়েশ্চেনটা আবার বলবেন। আচ্ছা, অনেকেই আচ্ছা কমেন্ট করেছো, আমি একটু কমেন্টটা পড়ি। ওকে, এখানে আমি কোয়েশ্চেনটা আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। অনেকে আবার কোয়েশ্চেন জানতে চাইছো যে PQ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তাহলে এই বৃত্তটার মানে কেন্দ্রটা হচ্ছে PQ। ওকে, আর এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু মানে কি 0 0, তাহলে বৃত্তটা 0 0 দিয়েই যাচ্ছে, ঠিক আছে। এখানে একটা মনে করো মূল বিন্দু আছে, এই মূল বিন্দুটা দিয়েই বৃত্তটা যাচ্ছে। তাহলে প্রথমে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা এখন যে অবস্থানে আছি সেটা হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতেছি। তো যেহেতু বৃত্তের কেন্দ্র দেয়া আছে, আমরা 2 নাম্বার অপশনে চলে যাব। 2 নাম্বার যে সমীকরণটা, অর্থাৎ এটা, এই যে বৃত্তের সমীকরণ 3 ভাবে নির্ণয় করা যায়। সেখানে 2 নাম্বার যেটা আছে, প্রথমটা না, 2 নাম্বার যেটা আছে, ওই 2 নাম্বারটা হচ্ছে তুমি যদি তোমার কাছে কেন্দ্র
এবং ব্যাসার্ধ দেয়া থাকে তখন তুমি এই 2 নাম্বার সমীকরণটা ইউজ করতে পারবা। এটা আমি 1 নাম্বার লেকচার, 2 নাম্বার লেকচার, 3 নাম্বার লেকচার, এই 3টা লেকচারে খুবই ভালো করে ওই 3টা সমীকরণগুলো প্রতিষ্ঠা নিয়েই কথা বলেছি। তো এটা যেহেতু আসছে আবার এই ম্যাথটা আবার করাচ্ছি, তাহলে এখানে তুমি দেখো, তুমি যদি x মাইনাস এটা p, ঠিক আছে, x মাইনাস p হোল স্কয়ার প্লাস y মাইনাস q হোল স্কয়ার, q মানে হচ্ছে p আর q হচ্ছে বৃত্তের কেন্দ্র, তারপর হচ্ছে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ স্কয়ার দিতে হবে। তো এখন ওই r এর মানটা কি বের করছিলাম আমরা একটু আগে, রুট p স্কয়ার প্লাস q স্কয়ার, তাহলে সেই মানটা বসাই দিছি। আর কোনো প্রবলেম আছে? স্যার নেট খুব ঝামেলা করছে, বাট আমি ক্লাসটা করতে চাই স্যার। আচ্ছা স্যার আজকের ক্লাসটি করতে পারবো না, রেকর্ড দেখে নিব। ওকে মেহেদি, ঠিক আছে। আর স্পর্শহীন তোমার ওদিকে কি নেটের বেশি প্রবলেম? একটু চেষ্টা করে দেখো, তাহলে আর না পারলে পরে দেখে নিবা আর কি, আমার ক্লাসগুলো তো থাকবে। তাহলে এখন আমরা কিভাবে এটা নির্ণয় করব? দেখো বৃত্তের যে সমীকরণটা সেটা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এখন এই যে এটা আমরা মুছে দিই, এই জায়গাটা মুছে দিলে এখানে কি থাকতেছে দেখো, এখানে হচ্ছে আমি আসলে সলিউশন করার জন্য জায়গাটা বেশি কম হয়ে গেছে, পরবর্তী ম্যাথগুলো করে লিখতে হবে। তাহলে এখন যেটা আসছে সেটা হচ্ছে x স্কয়ার, x মাইনাস p মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2px প্লাস p স্কয়ার। কেমন? এটা তো তোমরা সবাই জানো যে a মাইনাস b হোল স্কয়ার মানে কি, তাহলে প্লাস x মাইনাস y হোল স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 2qx, তারপরে প্লাস q স্কয়ার ইকুয়ালস টু ওই যে রুট p স্কয়ার প্লাস q স্কয়ার ছিল না, ওটা p স্কয়ার প্লাস q স্কয়ার হয়ে যাবে। দেখো কত ইজি, জাস্ট তুমি p স্কয়ার কেটে দাও, q স্কয়ার কেটে দাও, কারণ ওইদিকে নিয়ে গেলে এগুলো বিয়োগ হয়ে যাবে। সমানের এইদিকে আছে তো, সমানের যদি তুমি এদিকে নিয়ে আসো এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তখন p স্কয়ার কেটে যাবে, q স্কয়ার কেটে যাবে। আচ্ছা তাহলে এটাকে যদি তুমি সুন্দর করে লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো x স্কয়ার, আচ্ছা এটা y, সরি এই জায়গাটা y এর সাথে ছিল এগুলা, তাহলে y, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপরে কি হবে ইকুয়ালস টু 2px, মানে মাইনাসটা তুমি এদিকে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2qy। দেখো কত ইজি, বৃত্তের যে চ্যাপ্টারটা সেটা কত যে ইজি। তুমি জাস্ট চিত্র দেখে, আমি চিত্র শুদ্ধ দিচ্ছি কারণ হচ্ছে তোমাদের এভাবে মানে বর্ণনামূলক এভাবে কোশ্চেন আসবে না, তোমাদের একটা চিত্র দেয়া থাকবে, চিত্রের পরে এগুলো দেয়া থাকবে এই বিন্দুগুলো, তারপরে হয়তো খ নাম্বারে যেটা বলবে, ক তে তো এত বড় ম্যাথ বলবে না, খ নাম্বারে বলবে যে তুমি বৃত্তের সমীকরণটা নির্ণয় করো, গ তে আবার বলবে প্রমাণ করো যে বৃত্তের মূল বিন্দুতে বৃত্তের স্পর্শক হচ্ছে এটা, মানে মূল বিন্দুতে বৃত্তের স্পর্শক আঁকলে তখন এটা আমরা সেকেন্ড পার্ট এখনো করতেছি না, আমরা শুধু ফার্স্ট পার্টে আছি। এখন ফার্স্ট পার্টটা হচ্ছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, এখন আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করে ফেললাম। এখন আমরা একটু দেখি যে আনসারটা হয়েছে কিনা। তোমরা যারা যারা দেখতেছো সবাই লিখবা, লিখলে তোমাদের জন্য খুবই ভালো হবে, তাহলে তোমরাও বুঝতে পারবে আসলে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে সেগুলো। হ্যাঁ ঠিক আছে, এটা আনসারটা ঠিক আছে, এটা এতটুকুই আনসার, এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। আচ্ছা এখন আমরা আসি দ্বিতীয় পার্টে। প্রথম পার্টটা সবার ক্লিয়ার কিনা? প্রথম যে পার্টটা, হ্যাঁ সুমাইয়া, হ্যাঁ ওটা y হবে, আমি চেঞ্জ করে দিয়েছি। তাহলে প্রথম যে পার্টটা বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, সেই পার্টটা আমরা করে ফেললাম। এখন সেই পার্টটা মুছে দিই, ঠিক আছে? তাহলে আমাদের জন্য একটু মানে মোটামুটি আরো ইজি লাগবে। তাহলে এই পার্টটা আমি মুছে দিলাম। এই যে এবং এর পর থেকে আমরা করব এই যে এখন তোমাকে যেটা করতে বলছে এটাও মুছে দিচ্ছি আমি, আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবং এর পর থেকে এটা ইকুয়ালস টু 0 এটা প্রমাণ করতে হবে, এই যে ইকুয়ালস টু 0 এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন আমরা যেটা করব যে তোমাকে বলছে মূল বিন্দুতে বৃত্তের স্পর্শক। আচ্ছা এখানে দুই ধরনের ম্যাথ আছে, একটা হচ্ছে যদি তোমাকে এই জিনিসটা নিয়ে বেশি কনফিউশন হয় সেজন্য এটা মনোযোগ দিয়ে খেয়াল করো, একদম পূর্ণ মনোযোগ দিয়ে এটা খেয়াল করো। ওকে, দুই ভাবে স্পর্শকের সমীকরণ পরীক্ষায় আসে। একটা বলা হয় যে কোন একটা বহিস্থ একটা বিন্দু দেয়া থাকে, মনে করো 1, 2, সেখান থেকে বৃত্তের উপর স্পর্শক টানলে কেমন হবে, ঠিক আছে? বৃত্তের উপর এক বহিস্থ একটা বিন্দু থেকে কিন্তু দুইটা স্পর্শক টানা যায়। ওকে, সেটা কেমন হবে সেটা এখনো আমি টপিক ওইটাতে যাই নাই। এখন আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু না, বৃত্তের উপরে একটা বিন্দু, সেই বিন্দুতে তোমাকে স্পর্শকের সমীকরণ আঁকতে হবে। তাহলে
বিন্দু দিয়ে স্পর্শকের সমীকরণ দুইভাবে বের করা যায়, ঠিক আছে? তোমরা এটার সাথে এটা কখনোই গুলাই ফেলবা না। দেখো এটা কিভাবে, মানে এটা হচ্ছে বহিস্থ একটা বিন্দু, সেই বহিস্থ বিন্দু থেকে তোমাকে বৃত্তের উপর সমীকরণ, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। আর এটা হচ্ছে এখন আমরা যেটা টপিকে আছি, টপিক 10 এ যেটাতে আছি, সেটা হচ্ছে বৃত্তের উপরে একটা বিন্দু দেয়া থাকবে, সেই বৃত্তের উপরে যদি বিন্দু দেয়া থাকে, সেই বিন্দু থেকে তোমাকে একটা বৃত্তের স্পর্শক আঁকতে হবে। তাহলে কখনোই এখানে একটা বিন্দু দেয়া থাকবে, বিন্দু দেখেই, এখানেও বিন্দু দেখেই ওই বিন্দুটা দিয়ে এটার ম্যাথগুলো, এটার মতো ম্যাথগুলো করে দিলে এই ম্যাথগুলো ভুল হবে। অর্থাৎ তোমাকে এখানে কিন্তু বিন্দুটা দেয়া আছে বাইরে, সেখান থেকে একটা স্পর্শক আঁকতে বলা হচ্ছে, কিন্তু এখানে বিন্দুটা দেয়া আছে বৃত্তের উপরে, সেখান থেকে একটা স্পর্শক আঁকতে বলা হচ্ছে। তাহলে আমরা এখন দেখি প্রশ্নে কোনটার উপর বলা হচ্ছে, মানে এই টাইপের নাকি এই টাইপের। প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, মূল বিন্দুতে বৃত্তের স্পর্শক। তো মূল বিন্দুটা কোথায় ছিল? বৃত্তের উপর না? আমরা যে প্রশ্নের প্রথম পার্টে কি ছিল, মূল বিন্দুটা ছিল বৃত্তের উপরের একটা বিন্দু। তাহলে মূল বিন্দুতে যদি তুমি স্পর্শক আঁকো, তাহলে এখন আমরা গত ক্লাসে যে সূত্রটা শিখেছিলাম, যদি তোমাকে মূল কোন একটা বিন্দুতে যদি স্পর্শক আঁকতে হয়, সেই বিন্দুটা, তখন তোমাকে দুইটা বিষয় জানা থাকতে হয়। এক নাম্বার বিষয় যেটা জানা থাকতে হয় সেটা হচ্ছে তোমার ওই বৃত্তটার সমীকরণ জানা থাকতে হয়। দুই নাম্বার বিষয় যেটা জানা থাকতে হয় সেটা হচ্ছে কোন বিন্দুতে তুমি স্পর্শক আঁকবা সেটা জানা থাকতে হয়। তাহলে এটা আমরা এখনো যাই নাই, এটা মুছে দিই, আরেকটু তোমাদের ক্লিয়ার হয়ে যাক। এটা মুছে দিই, আমরা এটাতে আছি। তো এই যে এই টপিকে যদি আমরা কোন একটা স্পর্শকের সমীকরণ আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে তোমাকে দুইটা বিষয় জানা থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে বৃত্তটা জানা থাকতে হবে, নাম্বার 2 হচ্ছে ওই যে বিন্দুতে তুমি স্পর্শক আঁকবা ওই বিন্দুটা তোমাকে জানা থাকতে হবে। ওকে, যে ক্লিয়ার? এখন দেখো, তোমার কাছে যদি বৃত্ত এবং বিন্দুটা থাকে, তখন তুমি খুব ইজিলি স্পর্শকের সমীকরণটা বের করতে পারবে। আচ্ছা, তোমার কাছে এখন আছে কিনা দেখো। আমরা একটু আগে প্রথম পার্টে এই বৃত্তের সমীকরণটা বের করে ফেলছি। ওকে, দেখি আমরা বৃত্তের সমীকরণটা আগে লিখে ফেলি। তাহলে বৃত্ত যেটা পেয়েছি সেটা হচ্ছে এরকম ছিল। বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2px মাইনাস 2qy ইকুয়ালস টু 0। আচ্ছা, লেখা কি বেশি ছোট হচ্ছে কিনা একটু বলি আমাকে, লেখা বোঝা না গেলে। আচ্ছা, তাহলে এখানে, আচ্ছা কমেন্ট আমি দেখছি স্যার একেবারে শেষে কি চাইছে। আচ্ছা ওকে, তো এখন এই যে এখানে আমাদেরকে একটা কি দেয়া আছে, যে বিন্দুতে বৃত্তের স্পর্শক আঁকতে হবে সেই বিন্দুটাও আমাদের কাছে দেয়া আছে। এই যে বিন্দুটা হচ্ছে 0 0, ওই বিন্দুটাকে আমরা কি ধরি? আচ্ছা, এখন যদি তোমার কাছে এই দুইটা ইনফরমেশন জানা থাকে, তাহলে তুমি খুব ইজিলি এই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে পারবা। কিভাবে পারবা? সেই স্পর্শকের সমীকরণ নির্ণয়ের পদ্ধতিটা কি সেটা একটু বলি আমি। তখন তুমি ইজিলি বৃত্তের স্পর্শকের সমীকরণটা নির্ণয় করবা। সেটা হচ্ছে, আচ্ছা বৃত্তটা আমি এখানে একটু এঁকে রাখি। এখানে হচ্ছে 0 0 বিন্দুতে আমরা কি করতেছি, বৃত্তের স্পর্শক নির্ণয় করতেছি। এখন তুমি এটার সূত্রটা হচ্ছে x x1 plus y y1 plus g into x plus x1 plus f into y plus y1 plus c সমান 0। দেখো, এটা মনে রাখা একদম ইজি। x এর সাথে হবে x, y এর সাথে y1, g into x plus x1 y, f এর সাথে হবে y, y এর সাথে y। আচ্ছা, এখন তুমি যদি এই জিনিসগুলো বের করতে না পারো, মনে করো g f c, এই তিনটা জিনিস, এই তিনটা আসবে হচ্ছে বৃত্ত থেকে। এই যে দেখো কি কি, g f c, এই তিনটা আসবে হচ্ছে বৃত্তের সমীকরণ থেকে। তারপরে এই যে x1 y1, এই x1 এবং এই y1, এই দুইটা আসবে হচ্ছে ওই বিন্দুটা থেকে, যে বিন্দুতে তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হলো। আচ্ছা, তাহলে কোন একটা বিন্দুতে যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়, তাহলে তোমাকে এই সমীকরণটা ইউজ করতে হবে। এখন এই সমীকরণটাতে কোনটা দিয়ে কি বোঝায় দেখো, এখানে 0 0 মানে হচ্ছে x1 y1, মানে যে বিন্দুতে তোমাকে বৃত্তের সমীকরণ বৃত্ত স্পর্শক আঁকতে বলছে, ওই বিন্দুটাকে আমরা বলবো x1 y1। আচ্ছা, এখানে g বের করতে হবে, f বের করতে হবে, c বের করতে হবে। সেগুলো আমরা কিভাবে বের করব দেখো। এই যে x এর যে সহগ, x এর সহগ এখানে কি আছে, -2p। x এর সহগটাকে তুমি জাস্ট 2 দ্বারা ভাগ করে দিবা, তখন সেটার মান হবে g। এটা মনে রাখবা, x এর সহগকে 2 দ্বারা ভাগ করে দিলে তার মান হবে g। আচ্ছা, এটা দেখো,
x এর সহগকে তুমি 2 দ্বারা ভাগ করে দাও, তার মান চলে আসবে g। এই জায়গায় আমরা g এর মানটা বের করে ফেলি। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা g এর মান বের করব। x1 y1 কিন্তু আমরা পেয়ে গেছি। x1 y1 মানে এই 0 0 এটাই হচ্ছে x1 y1। তাহলে g হচ্ছে কি x এর যে সহগ সেটাকে 2 দ্বারা ভাগ, তার মানে হচ্ছে এটা হবে -p। ওকে, এবার f হবে y এর যে সহগ সেটাকে 2 দ্বারা ভাগ, -2q/2, তার মানে এটা হবে -q। শুধু একটা ম্যাথ বুঝো, তাহলে পরবর্তী সবগুলো পারবে। আমার বেসিক আইডিয়াটা হচ্ছে, বেসিক নিয়মটা হচ্ছে ওইটাই। তুমি জাস্ট একটা ম্যাথ এমন ভাবে বুঝবা যাতে ওই ধরনের কোনো ম্যাথ আসলে তুমি অবশ্যই পারো। তাহলে g এর মান, f এর মান, c মানে হচ্ছে এখানে যে কনস্ট্যান্ট টার্ম থাকবে সেটা, কিন্তু এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, তার মানে হচ্ছে c এর মান হচ্ছে 0, c হচ্ছে 0। এখন তোমার কাছে এই যে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের জন্য যা যা দরকার সব চলে আসছে, তাইলে এখানে মান সবগুলো বসায় দাও। তাহলে এটা কি আসবে, বা এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, আমি বেসিক আইডিয়া দিয়ে বুঝাচ্ছি, এজন্য একদম মানে কি বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। তাহলে x1 এর মান কত, 0, তার মানে এটা পুরোটাই 0 হয়ে যাবে। দেখো x1 এর মান 0, 0 x মানে 0, প্লাস y1 এর মানও 0, এটাও 0 হয়ে যাবে, প্লাস g এর মান দেখো এখানে কি আছে, -p, এই -p টা বসাও, -p x plus x1, তাহলে x plus 0, 0 টা লিখতে হবে না, তাহলে x এর সাথে 0 যোগ করলে x হবে, প্লাস f এর মান কত, f এর মান হচ্ছে -q, তাহলে -q এর সাথে y plus 0, কারণ y1 এর মানও 0, তাহলে এটা y হবে। আর c এর মান কি, +0, c এর মান যেহেতু 0 এটাও লিখতে হবে না, তাহলে ইকুয়ালস টু 0 দিয়ে দাও। বুঝছো না, অনেক ইজি, খুবই ইজি একটা পদ্ধতি। জাস্ট তোমাকে কি করতে হবে, আগে জানতে হবে যে তুমি বৃত্তের সমীকরণ তোমার কাছে আছে কিনা, এবং যে বিন্দুতে তুমি স্পর্শক আঁকবা বৃত্তের উপর, সেই বিন্দুটা তোমার জানা আছে কিনা, তাহলে তুমি খুব ইজিলি বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারবা। তাইলে এখানে আমাদের যে স্পর্শকের সমীকরণের জন্য যে বিষয়গুলো লাগবে, x1 y1 পাবো আমি বিন্দু থেকে, আর বাকি g f c এই তিনটা পাবো হচ্ছে বৃত্ত থেকে। তাহলে আমরা বৃত্তের সমীকরণ g কিভাবে পাবো, x এর সহগের অর্ধেক মানে 2 দ্বারা ভাগ, f কিভাবে পাবো, y এর সহগের অর্ধেক অর্থাৎ সেটাও 2 দ্বারা ভাগ, এবং c হচ্ছে এখানে পাশে আরেকটা যদি ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট টার্ম যেটা থাকে ওইটাই হচ্ছে c, কিন্তু এখানে কোনো ধ্রুব রাশি নাই, সেজন্য c এর মান হচ্ছে 0। তো এখন g f c ও পেয়ে গেলাম, x1 y1 পেয়ে গেলাম, জাস্ট আমি মানটা বসাই দিছি। বুঝছো কিনা তোমরা বলো। এটা এরপরের লাইন হচ্ছে জাস্ট এটাকে সাজানো। আচ্ছা, কোনো প্রবলেম আছে আমি না মোছার আগে, বিন্দু কি 0 0 নাকি 0 p, না এটা 0 0, বিন্দুটা হচ্ছে মূল বিন্দু মানে অলওয়েজ 0 0 কামরুল। তারপরে স্যার এখানে আমাদের বলছে যে মূল বিন্দুতে স্পর্শক এটা, হ্যাঁ এই মূল বিন্দুতে এটা প্রমাণ করতে হবে যে স্পর্শক যেটা আমরা আনবো সমীকরণটা হবে px plus qy equals to 0, এরকম আসতে হবে, অর্থাৎ px plus qy এটা equals to কি আসতে হবে, 0। কমেন্ট গুলো কোথায় চলে গেল, তার এক মিনিট আমি কমেন্ট গুলো নিয়ে আসি। ওকে, তাহলে স্যার এখানে হ্যাঁ px plus qy এটা আসে কিনা দেখো। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এই যে এটাকে একটু সরল ভাবে লিখি। এই যে দেখো 0 0 তো লিখতে হবে না, 0 plus 0 মানে ওটা লিখতে হবে না, এখানে কি আসছে -px qy equals to 0। এবার মাইনাস দিয়ে গুণ করে দাও, px plus qy equals to কি 0। এটাই হচ্ছে তোমাকে যেটা প্রমাণ করতে বলছে। দেখো কত ইজিলি যেটা প্রমাণ করতে বলছে সেটা আমাদের বের হয়ে গেছে। ওকে, তোমরা যদি এই ক্ষেত্রে কোনো একটা জায়গায় যদি তোমাদের বৃত্তের উপর কোনো বিন্দু দেয়া থাকে, যদি বৃত্তের উপর বিন্দু দেয়া থাকে এবং ওই বৃত্তের সমীকরণটা দেয়া থাকে, তাহলে তোমরা খুব ইজিলি ওই স্পর্শকের সমীকরণটা, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করে ফেলতে পারবা। তাহলে একটা বিষয় তোমাদের কনফিউশনটা সবসময় মনে রাখতে হবে যে বৃত্তের ভিতরে কোনো একটা বিন্দু দেয়া আছে নাকি বৃত্তের উপরে কোনো একটা বিন্দু দেয়া আছে নাকি বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু দেয়া আছে। বাইরে থেকে যদি তুমি স্পর্শক টানো সেগুলোর সমীকরণ ভিন্ন, যদি বৃত্তের উপরে কোনো বিন্দুতে স্পর্শক টানো সেটার সমীকরণ হচ্ছে এটা, মানে আমি যেটা এখানে ইউজ করছি সেটা।
আচ্ছা সময় এখন এইটা নিয়ে কনফিউশন ছিল, ওকে তোমরা বুঝছো কিনা, এখন বুঝছো কিনা সবাই একটু আমাকে জানাও যারা যারা দেখতেছো। আচ্ছা এরপর আমরা আরেকটা ম্যাথ করি, তাহলে তোমাদের কনফিউশন আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাও অনেকবার কোশ্চেন আসছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 20 বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে, তাহলে এটা এমন একটা বৃত্ত যেখানে, আচ্ছা তাহলে দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, আচ্ছা এটা একটা বৃত্ত, তাহলে এখানে বিন্দুটা আমরা পুরো স্থানাঙ্কটা জানি না, কিন্তু এর ভুজ হচ্ছে 2 আর কোটি কত সেটা জানি না। কোটি সাপোজ ধরে নাও সেটা হচ্ছে কোটি হচ্ছে b। সাপোজ আমরা এমনি ধরে নিলাম যে একটা বিন্দুর তো ভুজও থাকে আর কোটিও থাকে, কিন্তু এখানে তোমাকে শুধুমাত্র ওই বিন্দুটার ভুজটা দেয়া আছে। ভুজ হচ্ছে কত, ভুজটা হচ্ছে 2 আর কোটিটা হচ্ছে কি b। আমরা bটা ধরে নিলাম, এটা আমরা নিজেরাই ধরে নিলাম। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা এখন স্পর্শক মনে করো এটা হচ্ছে স্পর্শক। আচ্ছা বৃত্তটা বেশি ডিম্বাকার হয়ে গেছে মনে হয়, যাই হোক এটা বৃত্ত হিসেবে চিন্তা করো। তাইলে এখানে স্পর্শকের সমীকরণ যেটা নির্ণয় করতে বলা হচ্ছে সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা এখন তোমাকে সাথে সাথে মাথায় নিয়ে আসতে হবে, এই ধরনের ক্ষেত্রে বৃত্তের উপর যদি কোনো একটা বিন্দুতে যদি আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস জানা থাকতে হবে, দুইটা বিষয় জানা থাকতে হবে। সেই দুইটা বিষয় কি কি? এক নাম্বার হচ্ছে বৃত্ত জানা থাকতে হবে, দুই নাম্বার হচ্ছে বিন্দুটা জানা থাকতে হবে। এখানে একটু ঝামেলা হয়েছে, বৃত্তটা সম্পূর্ণ আছে, এই যে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, বৃত্তটা আছে আমাদের কাছে কিন্তু বিন্দুটা সম্পূর্ণ নাই, বিন্দুর অর্ধেক আছে কিন্তু বাকি অর্ধেক নাই। তাহলে আমরা আমাদের কাজ হবে আগে বিন্দুটা বের করে ফেলবো, ঠিক আছে? বিন্দু ছাড়া তো তুমি কখনোই বৃত্তের ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে পারবে না। সেজন্য তোমাকে বৃত্ত যেহেতু আছে বিন্দুটাও সম্পূর্ণ নিয়ে আসতে হবে, বিন্দুটা যেন ওই জায়গায় বিন্দুটা যেন তোমার কাছে থাকে। তাহলে বিন্দুটা তুমি কিভাবে ফাইন্ড আউট করতে পারো? সেই বিন্দুটা ফাইন্ড আউট করতে পারো তুমি, তোমার কাছে তো এই যে ভুজ আর কোটি আছে। একটা বিষয় মনে রাখবা, কোনো একটা বিন্দু যদি কোনো একটা সমীকরণের উপর অবস্থিত হয়, অর্থাৎ কোনো একটা সমীকরণ ওই বিন্দু দিয়ে যাচ্ছে, এই সমীকরণটা মানে তো এই বৃত্তটা, তাহলে এই বৃত্তটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, যেহেতু এই বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা x ধরতে পারবো আর এটাকে আমরা y ধরতে পারবো এই সমীকরণে। এই জিনিসটা সব সময় মনে রাখবা। মনে করো কোন একটা সরলরেখার সমীকরণ, তো তোমাকে বললো এই বিন্দুটা ওই সরলরেখার উপরে অবস্থিত, তাহলে তুমি ওই সরলরেখার xy তে এই বিন্দুর xy টা তুমি বসায় দিতে পারবা। সেটা যে কোনো সমীকরণ, সেটা শুধু বৃত্তের সমীকরণ না, সরলরেখা বলো, কণিকের, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, যাই বলো না কেন, বক্ররেখা, যে কোনো জায়গায় যদি বলা হয় যে এই বিন্দুটা ওই সমীকরণে অবস্থিত বা ওই চিত্রের মধ্যে অবস্থিত, তাহলে সেই চিত্রের সমীকরণের মধ্যে তুমি এটার x আর y ওই চিত্রের x আর y তে বসায় দিতে পারবে, ঠিক আছে? তো যেহেতু এই বৃত্তটা 2, b বিন্দুটা এই বৃত্তের উপরেই অবস্থিত, তাহলে এটাকে আমরা x আর y ধরে এই সমীকরণে আমরা বসায় দিতে পারবো। বুঝতে পারছো? তাহলে এখন বিন্দুটা খুব ইজিলি বের হয়ে যাবে। দেখো এভাবে লিখবা, এই জিনিসগুলো আমি তোমাকে টেকনিকটা বলছি, এটা উত্তরে লিখবে না, এভাবে লিখবা। যেহেতু 2, b, এটা তো আগে ধরে নিবা, ধরি বলে বিন্দুটি 2, b ধরবা। যেহেতু 2, b বিন্দুটি কোথায় অবস্থিত? এই যে বৃত্তে অবস্থিত, বিন্দুটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 20 বৃত্তে অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত, এভাবে দিয়ে দাও, বৃত্তের উপর অবস্থিত, ঠিক আছে? তাহলে বৃত্তের উপর অবস্থিত হলে আমি কি বলছি তোমাদেরকে একটু আগে, যে ওই বৃত্তের x এবং y তে তুমি এই 2 এবং b এটা বসায় দিতে পারবা। তাহলে কিভাবে বসাবো আমরা দেখো, এই যে সুতরাং মানে x এ তুমি 2 বসাও, তাহলে 2 স্কয়ার প্লাস y তে তুমি b বসাও, b স্কয়ার ইকুয়ালস টু কত? 20। আচ্ছা তাহলে এখানে দেখো 2 স্কয়ার মানে 4 প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 20, তাহলে b স্কয়ার ইকুয়ালস টু 16। ওকে, এখন আরেকটা
ছোট ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে বি এর মান দুইটা আসবে, কারণ এটাকে স্কয়ার করলে রুট করলে +-4 আসবে। তাহলে এখন বিন্দু দুইটা হয়ে গেছে, বিন্দু দুইটা হওয়া মানে হচ্ছে তোমার আনসারও আসবে দুইটা, কারণ তোমাকে ওই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, এখানে স্পর্শকের সমীকরণ মানে নির্ণয় করো, এটা আর কি সমীকরণটা নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে তোমাকে বি যেহেতু দুইটা আসছে, বি যেহেতু দুইটা, তাইলে বিন্দুও হবে দুইটা, একটা হচ্ছে 2,4 হবে আর একটা হবে 2,-4। ঠিক আছে, তাইলে এখন আমরা বিন্দু পেয়ে গেছি, যেহেতু বিন্দু পেয়ে গেছি। আচ্ছা, এক মিনিট আমি একটু কেটে দেখি। আচ্ছা, যেহেতু আমরা বিন্দু পেয়ে গেছি, তাহলে এখন আমরা বিন্দুটা যেহেতু পেয়ে গেছি, আমরা খুব ইজিলি বৃত্তের ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করে ফেলতে পারবো। দেখো আমরা কিভাবে বের করব সেটা। তাহলে আমি প্রশ্নটা মুছে দিই, যেহেতু আমাদের কাছে প্রশ্নের বেসিক জিনিসগুলো আছে, সেজন্য আমরা প্রশ্নটা মুছে দিই। এখানে আসো, এখন তুমি যদি কোন একটা বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে চাও, তাহলে সূত্রটা কি? সমীকরণটা x(x1) + y(y1) + 2 নাই g * x + x1 + f * y + y1 + c = কি 0। আচ্ছা, এখন তোমাকে কি কি লাগবে দেখো, এখানে x1 y1 লাগবে ওই বিন্দুটা থেকে, ঠিক আছে, তারপরে GFC লাগবে বৃত্ত থেকে। তাহলে আমরা এই যে বৃত্তের যে সমীকরণটা আমরা পেয়ে গেছিলাম, সেই বৃত্তের সমীকরণটা কি ছিল? সেই বৃত্তের সমীকরণটা ছিল এরকম যে x² + y² + y² = 20, তো 20 টা এদিকে নিয়ে আসো, -20 = 0, এরকম ছিল। তাহলে আমরা g কিভাবে বের করি? g হচ্ছে x এর সহগের অর্ধেক, কিন্তু এখানে কোনো x টার্ম নাই, তাহলে না থাকা মানে তোমার জন্য আরো ইজি হয়ে গেল। ঠিক আছে, তাহলে g হবে 0, x টার্ম নাই মানে g এর মান 0। f কি হবে? f হবে y এর সহগের অর্ধেক, তাহলে y এর এখানে কোনো টার্ম নাই, তার মানে f এর মান হবে কি 0। c এর মান কোনটা? c হচ্ছে এই যে এখানে একদম লাস্টে যেটা কি আছে, মানে কনস্ট্যান্ট টার্ম আছে, ধ্রুব রাশি আছে, সেটাই হচ্ছে c। এই যে দেখো, তাহলে c হবে কি -20। দেখো প্রত্যেক ম্যাথগুলো আসলে একই রকম, জাস্ট তোমাকে একটু কনভার্ট করে দেয়, একটু ঘুরাই দিবে, সেই জিনিসটা তোমাকে ধরতে পারতে হবে। তাহলে এখানে GFC পেয়ে গেছি। এখন x1 y1 যদি 2,4 হয়, তাহলে x1 y1 হচ্ছে এটা, আর যদি 2,-4 হয়, তাহলে এটাও হচ্ছে তখন x1 y1। ওকে, এখন আমরা প্রথমে 2,4 এর জন্য করব, তারপরে 2,-4 এর জন্য করব। আচ্ছা, যেহেতু আমাদের কাছে g ও আছে, f ও আছে, c ও আছে, x1 y1 আছে, এখন আমাদের কাছে ইজিলি আমরা কি বের করে ফেলতে পারবো? ওই স্পর্শকের সমীকরণটা ইজিলি বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন সুতরাং এটা স্পর্শকের সমীকরণ যেটা আসলে সেখানে মানগুলো বসায় দাও। x1 আমরা কি পেয়েছিলাম? প্রথমে 2,4 এর জন্য করো। ঠিক আছে, প্রথমে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে 2,4 এর জন্য, 2,4 বিন্দুর জন্য, 2,4 বিন্দুতে স্পর্শক আর কি। তাহলে 2,-4 মনে করো এদিকে কোন একটা বিন্দু, এই বিন্দুতে এটা হচ্ছে 2,-4, তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব, এই বিন্দুতেও স্পর্শকের সমীকরণ বের করব। একটা হচ্ছে 2,4 আর একটা হচ্ছে 2,-4। প্রথমে 2,4 এর জন্য কি হবে? তখন x1 এর মান 2, y1 এর মান হচ্ছে 4। তাহলে এখানে 2 বসালে, x1 এর মান 2 বসালে 2x প্লাস তখন y1 কত? 4y, তাই না? এই যে x1 যেটা, x1 এর মান তখন কি 2, আর y1 যেটা, y1 এর মান হচ্ছে তখন কি 4। তাহলে 4y প্লাস g এর মান কত? 0। আচ্ছা, একটা জিনিস আরো ইজি হয়ে গেল না? g হচ্ছে 0, 0 এর সাথে তুমি যাই গুণ করো না কেন সেটা 0 হয়ে যাবে। আচ্ছা, এটা তাইলে লিখতে হবে না। f ও 0, তো f যেহেতু 0, 0 এর সাথে যা গুণ করো না কেন এটা 0 হয়ে যাবে। আর তাইলে জাস্ট c এর মানটা বসিয়ে দাও, -20 = 0, শেষ। এটাকে তুমি চাইলে আরেকটু মানে সংক্ষিপ্ত করতে পারো, সেটা হচ্ছে এটাকে তুমি 2 দ্বারা ভাগ করো। তাহলে 2 দ্বারা ভাগ করলে এটা কি আসবে? x + 2y - 10 = 0। এটা হচ্ছে 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
এবং কত ইজিলি এটা বের হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন খুব ইজিলি স্পর্শকের সমীকরণ বের করতে পারবো, কিন্তু কখনোই কনফিউজড হবে না এটা বৃত্তের যদি বাইরে হয়। আচ্ছা তোমাদের যদি, আচ্ছা এটা আগে করে ফেলি তারপরে তোমাদের কনফিউশনটা আবার একটু বলি, যেহেতু এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন স্টুডেন্টের। আচ্ছা এখন আমরা 2,4 বিন্দুতে করেছি, এবার আমরা করব হচ্ছে 2,-4 বিন্দুতে। 2,-4 বিন্দুতে আমরা বৃত্তের স্পর্শকের সমীকরণটা নির্ণয় করব। তাহলে 2,-4 হলে এখন x1 y1 এর মান কি হয়ে যাবে? x1 এর মান 2 আর y1 এর মান হবে -4। তাহলে এই যে এখানে g এর মানও 0 আর f এর মানও কি 0, c এর মান -20। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। এই যে x1 হচ্ছে 2, তার মানে এটা হবে 2x, তারপরে এটা -4, তার মানে হবে -4y। যেহেতু প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা 0, f g এর মান 0, 0 এর সাথে গুণ করলে এটাও 0, f 0, 0 এর সাথে গুণ করলে এটাও 0, আর c এর মান হচ্ছে -20 ইকুয়ালস টু 0। তাহলে এটা হবে x - 2y, 2 2 দ্বারা ভাগ করলে -10 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের সমীকরণে आंसर আসলো কয়টা? आंसर আসছে হচ্ছে দুইটা। দাঁড়াও একটু आंसरটা মিস না। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে দুইটা সমীকরণ আসবে। হ্যাঁ आंसर ঠিক আছে। এখন আমাদের কাছে কয়টা সমীকরণ আসলো? দুইটা সমীকরণ আসলো। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে পারবা। তো যে জায়গায় তোমাদের কনফিউশন হতে পারে সেই কনফিউশনটা জাস্ট আমি তোমাদেরকে একটু ক্লিয়ারিফাই করে দিই, তাহলে তোমাদের জন্য নাম্বার মিস হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা ফুল আনসার করে আসছো, বাসায় এসে অনেক খুশি, সবাই ফ্রেন্ডদেরকে বলতেছে আমি ফুল আনসার করছি বা আমি 90+ আনসার করছি, অবশ্যই মার্ক পাবো। কিন্তু কিছু কিছু জায়গা, এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কনফিউজড তুমি হয়ে যাবে খুব ইজিলি। তাহলে সেই জায়গাগুলো কি কি আমি তোমাকে এখানে একটা, যেহেতু সেরকম একটা জায়গা আসছে সেজন্য আমি বলে দিই। আচ্ছা সেই জায়গাটা হচ্ছে তোমাকে যখন এরকম একটা বিন্দু দেয়া থাকবে, বিন্দুটা যদি এখানে বৃত্তের উপরে হয়, তখন তুমি এখানে এটাকে x1 y1 ধরে ওই সমীকরণটা, অর্থাৎ x1 y y1 2g x x1 f y y1 c equals to 0 এই সমীকরণ ইউজ করে তুমি খুব ইজিলি এটা বের করে ফেলতে পারবে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে বৃত্তের উপরে বিন্দু না, একটা বিন্দু দেয়া আছে, এই যে একটা বিন্দু দেয়া আছে সেটা কিন্তু বৃত্তের বাইরে, ঠিক আছে? মনে করো এটা তখন x1 y1, তখন কিন্তু এটা x1 y1, তখন তুমি আবার এই সমীকরণ দিয়ে এই বৃত্তের একটা বহিস্থ একটা বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ তুমি তখন নির্ণয় করতে পারবে না, এই সমীকরণ দিয়ে নির্ণয় করতে পারবে না। সেজন্য এই সমীকরণ, কোন সমীকরণ দিয়ে এটা নির্ণয় করতে পারবা সেটা আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদেরকে বলবো, নেক্সট টপিক, সেই টপিকে বলবো। তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আচ্ছা অনেকের বলতেছে নেট প্রবলেম হচ্ছে, আসলে আমি বুঝতেছি না আমার এখানে নেট প্রবলেম নাকি তোমাদের ওইদিকে নেট প্রবলেম, অনেকেই বলতেছো। আচ্ছা আচ্ছা, তো তোমাদেরকে আমি জাস্ট একটা শেষ একটা কথা বলি, জাস্ট সর্বশেষ একটা কথা, এটা একটু শোনো। বিশেষ করে তোমাদের ইন্টারমিডিয়েটের যে স্টুডেন্টগুলা, সেগুলা বেশিরভাগ স্টুডেন্ট, অনেকের সায়েন্সের যারা স্টুডেন্ট সবার প্রিয় সাবজেক্ট থাকে হচ্ছে ম্যাথ, তাই না? আমি বিশেষ করে আমার আরেকটা এইচএসসি পাঠশালা গ্রুপ আছে, তারপরে আমার এখানে গ্রুপ আছে, সব জায়গায় আমি অনেকগুলো পোল দিছি তোমাদের প্রিয় সাবজেক্ট কোনটা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ম্যাথ। এই ম্যাথ প্রিয় সাবজেক্ট হলেও বেশিরভাগ স্টুডেন্ট আবার ভয় পায় হচ্ছে ম্যাথ। কেন ভয় পায় সেটার একটা কারণ আছে। কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ টিচার থেকে যখন তোমরা পড়ো ম্যাথটা, মানে এমন ভাবে পড়ো যেন এটা অনেকটা মুখস্থ টাইপের, ঠিক আছে? অ্যাকচুয়ালি ম্যাথ হচ্ছে বোঝার জিনিস, জাস্ট চিত্র দেখে এই জিনিসগুলো গবেষণা করার জিনিস। ম্যাথ হচ্ছে এমন একটা বিষয় যেটাকে তোমাকে একদম গোছালো ভাবে মানে আয়ত্তে আনতে হবে। তো সেজন্য সেরকম একটা গোছালো আয়ত্তে আনার ক্ষেত্রে আমি এর আগেও তোমাদের অনেকেই জানো যে পেড বেস 1 এবং পেড বেস 2 শেষ করেছি। পেড বেস 2 এর পরে পেড বেস 3 খোলার আমার ইচ্ছে ছিল না, যেহেতু আমার এখন জবের প্রচুর এক্সাম, তারপরেও বিভিন্ন স্টুডেন্টের আসলে রিকোয়েস্টে আমি পেড বেস 3টা ওপেন করেছি। পেড বেস 3 তে আমি তোমাদের জন্য একদম গোছানো একটা
কোর্স তোমাদেরকে দিচ্ছি। সেই কোর্সটা হবে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের 2022 সালের কোর্স, এটা 2022 সালের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে আমি 3টা করে সেকশন দিছি। তোমাদের এমন গুছানো কোর্স হয়তো তোমরা খুব কমই পাবা। এই যে প্রত্যেকটা চ্যাপ্টারে 3টা করে সেকশন দিছি, সেই 3টা করে সেকশনের প্রত্যেকটা শীট আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, তো যারা ভর্তি হবে আর কি। তো এখন এখানে প্রথম যে সেকশনটা সেটা হবে, এখানে মূল বইয়ের সব ম্যাথ আসবে, মানে মূল বইয়ের সব ম্যাথগুলা, সেটা একদম অগুছালো হবে না, প্রত্যেকটা গুছালো। আমি তোমাদেরকে এদিকে একটা শীট থাকলে আমি দেখাতে পারতাম, আচ্ছা শীটটা আমার ওখানে দূরে আছে। তো এখন মূল বইয়ে আমি সবগুলা মূল বইয়ের হচ্ছে গুছানো শীট। গুছানো মানে কিরকম, মনে করো কোনো একটা চ্যাপ্টার, মনে করো বৃত্ত, এখানে আমি টাইপ ওয়াইজ পড়াচ্ছি, ঠিক আছে? তো টাইপের তো এখানে আমি আলোচনাটা মুখে বলে দিচ্ছি, জাস্ট ওখানে আমি শীটে কিন্তু টাইপ 1 লিখে সেটার বিস্তারিত বর্ণনা দিয়ে সেই রিলেটেড 3-4টা বই থেকে যে ম্যাথগুলো আছে সবগুলো কিন্তু আমি এভাবে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম করে করে প্রত্যেকটা টাইপ এই প্রথম সেকশনে কিন্তু নিয়ে আসছি। প্রত্যেকটা ম্যাথই করাই আমি, মানে প্রত্যেকটা ম্যাথকে আমি কি প্রাধান্য দিই, প্রত্যেকটা ম্যাথ করাই। এরপরে 2 নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে 2 নাম্বার সেকশন। প্রত্যেকটা চ্যাপ্টারে, এটা কোনো শুধু একটা চ্যাপ্টারে না, প্রত্যেকটা চ্যাপ্টারে সৃজনশীল থাকবে। সৃজনশীল গুলা থাকবে কেন? সৃজনশীল যেহেতু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সৃজনশীল, মূল বইয়ের ম্যাথগুলো পারলেও অনেক ক্ষেত্রে দেখা যায় সৃজনশীলের প্রবলেম থাকে। সেই কারণে আমি মূল বইয়ের পাশাপাশি তোমাদেরকে সৃজনশীল, সবগুলো সৃজনশীল পড়াবো বোর্ডের, এবং পাশাপাশি বিভিন্ন কলেজের যে সৃজনশীল গুলো আসে সেগুলো পড়াবো। এবং 3 নাম্বার যে সেকশনটা থাকবে, অনেকে চিন্তা করতে স্যার এমসিকিউ কি হবে, এটা হবে 3 নাম্বার সেকশনে। 3 নাম্বার সেকশনে এমসিকিউটা তাও আমি এলোমেলো ভাবে পড়াবো না, কোন একটা গাইড থেকে জাস্ট এমসিকিউ সবগুলো পড়ে এরকম না। আমি এমসিকিউর জন্য একইভাবে অর্ডার ওয়াইজ, টাইপ ওয়াইজ এমসিকিউ গুলো ভাগ করছি। এমসিকিউর জন্য আমি ফ্রি ক্লাস 3টা নিয়েছিলাম, তোমরা সেখানেও দেখতে পারো যে অন্তরীকরণের আমি ফ্রি 3টা এমসিকিউ ক্লাস নিয়েছি। সেখানে আমি কিভাবে টাইপ ওয়াইজ ভাগ করে করে বিভিন্ন এইচএসসি পরীক্ষায় এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে কিভাবে কিভাবে এমসিকিউ গুলো আসে সেই টাইপ ভিত্তিক করে প্রত্যেকটা টাইপের শর্টকাট টেকনিক এবং বেসিক আইডিয়া নিয়ে প্রত্যেকটা টাইপ পড়াচ্ছি। তো এখন এই যে এই কোর্সটা খুবই রিসেন্টলি শুরু হয়েছে, কয়েকটা ক্লাস চলে গেছে। তোমরা এই পেইড বেস 3 তে যদি কেউ ভর্তি হতে চাও, আগামী কাল পর্যন্ত একটা অফার আছে, 25 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের একটা অফার আছে। সেই অফারটা হচ্ছে, এটা এমনি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার টোটাল তোমরা জানো 2022 সালের সিলেবাস মানে হচ্ছে 6টা চ্যাপ্টার আছে, টোটাল 12টা চ্যাপ্টার। ফার্স্ট পেপারেও ভর্তি হতে পারো কেউ চাইলে, শুধুমাত্র সেকেন্ড পেপারেও ভর্তি হতে পারো। তবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাতে যদি ভর্তি হও 25 সেপ্টেম্বরের ভিতরে, তখন তুমি মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবে। আমি পেইড বেস 3টা শুধুমাত্র যাদের যদি কোনো স্টুডেন্টের টাকার কোনো প্রবলেম থাকে সেই চিন্তা করে খুলছি। এখানে আমার 1500 টাকা বা এগুলোর থেকে, মানে অনেক তোমরা সবাই অভিজ্ঞ যে এগুলোতে কত খরচ, তারপরেও আমি এই বিষয়টা, আমার যেহেতু পেইড বেস 1 আর পেইড বেস 2 থেকে আল্লাহর রহমতে আমার একটা ভালো অ্যামাউন্ট আমার হাতে আছে। তো এখন আমি জাস্ট পেইড বেস 3টা হচ্ছে আমি শুধুমাত্র ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই 3000 টাকা দিয়ে, মাত্র 3000 টাকা দিয়ে লঞ্চ করছি, বুঝছো? এখন এই 3000 টাকার মাত্র 50% তুমি 25 সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হলে মাত্র 50%, অর্থাৎ 1500 টাকায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা কোর্সে ভর্তি হতে পারবে। আর তোমরা চাইলে শুধুমাত্র ফার্স্ট পেপারে যদি ভর্তি হও এই 6টার জন্য, তাইলে মাত্র 850 টাকায় ভর্তি হতে পারবা। সেখানে এমনি নরমালি হচ্ছে 1700 টাকা, আর এখন যেহেতু 50% ডিসকাউন্ট 850 টাকা, অথবা সেকেন্ড পেপারের জন্য কেউ ভর্তি হলে মাত্র 850 টাকায় ভর্তি হতে পারবে। যারা ভর্তি হয়েছে তাদের থেকে জিজ্ঞেস করতে পারো যে আমি কি পরিমাণ একটা সার্ভিস তাদেরকে দিচ্ছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কোনো একটা ম্যাথে যদি তারা প্রবলেম ফেস করে, অবশ্যই সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাই, সেটা আমি সলভ করে দিই যে কোনো মুহূর্তে। এটা শুধু ক্লাসের ভিতরে আমি জাস্ট 1 ঘন্টা তোমাদেরকে পড়াই তারপরে ছেড়ে দিই সেটা না। তো এখানে ক্লাসগুলো হয় হচ্ছে সপ্তাহে 3 দিন করে, শনি সোম বুধ ফার্স্ট পেপার হয়, রবি মঙ্গল বৃহস্পতি সেকেন্ড পেপার হয়। এবং প্রত্যেকটা ক্লাসে আমি যে হোমওয়ার্ক দিই এবং চ্যাপ্টার শেষে, আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু আমি পরীক্ষা নেব, এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে 2-3 ঘন্টার একটা জুমে লাইভ ক্লাস হবে। যে জুমে লাইভ ক্লাসটা হবে শুধুমাত্র যারা যারা তোমাদের প্রবলেম থাকবে, ম্যাথের কোনো প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো যেন সলভ করে ফেলতে পারো, সেই জায়গাগুলোর জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষে, অর্থাৎ 12টা
চ্যাপ্টারের জন্য 12 বার জুম ক্লাস হবে। তো এই জুম ক্লাসে সবগুলো যে প্রবলেমগুলো থাকবে সেগুলো সলভ করবে। এর পাশাপাশি কিন্তু তোমরা সব সময় একটা প্রবলেম সলভিং এর প্রক্রিয়া থাকবে। তো সেজন্য তোমরা যদি এই ধরনের একটা গোছানো একটা কোর্স পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই 25শে সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হয়ে যাও। 25শে সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হলে তোমরা এই অফারটা পাবা, কিন্তু এরপরে গেলে তোমাদেরকে 3000 টাকা বা একটাতে হলে 1700 টাকায় ভর্তি হতে হবে। তো আমি এটাই আমার বলার ছিল। এখানে আরো অনেক ধরনের ফ্যাসিলিটি আছে, যে ফ্যাসিলিটিগুলো আমার এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। আমি এটার একটা শীট আছে, সবগুলো আমি তোমাদেরকে দেখাইলে হয়তো তোমরা বুঝতে পারতাম। এটা হচ্ছে একদম, তুমি বলতে পারো হচ্ছে একদম তোমার ঘরোয়া যে টিউটর থাকে সেগুলোর মতো যে কোনো মুহূর্তে তুমি যে কোনো প্রবলেম আমাকে বলতে পারবা। তো সেটাই হচ্ছে আমার এই পেইড বেস 3 এর উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদেরকে ম্যাথের মধ্যে একটা প্রো লেভেলে কি করা, কনফিডেন্স বিল্ড আপ করা। তো সেই কারণে তোমরা যদি ভর্তি হতে চাও, এখন খুব রিসেন্টলি এটা লঞ্চ হয়েছে, খুব রিসেন্টলি শুরু হয়েছে। এটা সবগুলো লাইভ ক্লাস, এবং কোনো লাইভ ক্লাসে কোনো ক্লাস জীবনের রেকর্ডেড মানে ক্যান্সেল করা হবে না, রেকর্ডেড থাকবে। সবগুলো লাইভ ক্লাস রেকর্ডেড থাকবে, যে কোনো মুহূর্তে তোমরা দেখে নিতে পারবা। তো সেজন্য তোমরা ভর্তি হয়ে যাও। যে কয়েকটা লাইভ ক্লাস চলে গেছে সেগুলো তোমরা দেখে নিতে পারবা। তাহলে 25শে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালের ভিতরে ভর্তি হয়ে যাও, তাহলে তোমাদের জন্য আমি মনে করি একটা খুবই বড় একটা প্রাপ্তি হবে সেটা। ইনশাআল্লাহ ম্যাথের এইচএসসি ম্যাথে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে এটা বার্তা ছিল, এই বার্তাটা দেওয়ার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে বিদায় জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।